ইফ ইউ আর লোনলি, ডু নট রিড দোস্তোয়েভস্কি। কিছু বই আপনি পড়ে শেষ করেন, আর কিছু বই আছে যেগুলো আপনাকে পড়ে শেষ করে। দোস্তোয়েভস্কির হোয়াইট নাইটস আমার সাথে ঠিক এমনটাই করেছে। 100 পাতার একটা বই, পড়তে হয়তো লাগে 2 ঘন্টা, কিন্তু এটা শেষ করার পরও অনেকদিন পর্যন্ত বইটা আমার মাথা থেকে বেরিয়ে হয়নি। রাতে ঘুমোতে যাওয়ার সময়, রাস্তায় হাঁটার সময় হঠাৎ হঠাৎ মনে পড়ে যেত। এর মধ্যে একটা লাইন আছে যেটা আমি চাইলেও ভুলতে পারিনি। বাট হাউ ক্যান ইউ লিভ অ্যান্ড হ্যাভ নো স্টোরি টু টেল। সত্যি বলতে, আপনি যদি একা ফিল করেন, সত্যিকারের একা, ভেতর থেকে একা, তাহলে আমার পরামর্শ বইটি পড়বেন না। কারণ এটা আপনার একাকিত্বের ভেতরে ঢুকে যাবে আর বেরিয়ে হবে না। কেন? এই বইতে এমন কি আছে যেটা এত ভয়ঙ্করভাবে ফ্যামিলিয়ার লাগে? আজকের ভিডিওতে আমি শুধু সেই বইয়ের গল্প বলবো না আপনাদের, আমি বলবো কেন এই 200 বছরের পুরনো রাশিয়ান উপন্যাস আজকের যুগের, মানে আমাদের সময়ের প্রত্যেকের মনের একটা নিখুঁত প্রতিচ্ছবি। আপনি যদি কখনো কারো টেক্সটের জন্য বারবার ফোনের দিকে তাকিয়ে থেকেছেন, কখনো নিজের মাথায় এমন একটা ফিউচার বানিয়েছেন যেটা সত্যি হয়নি, অথবা কখনো এই রিয়েল লাইফের থেকে আপনার কল্পনার জগৎটা আপনার কাছে বেশি আরামদায়ক মনে হয়েছে, তাহলে ভিডিওটা আপনার জন্যই। গল্পটা সংক্ষেপে বলি। সেন্ট পিটার্সবার্গ শহর। গ্রীষ্মকালে এমন একটা সময় আসে যখন রাতেও আকাশ পুরোপুরি অন্ধকার হয় না। একে বলে হোয়াইট নাইটস। এই আলো আঁধারির মধ্যে একজন নামহীন যুবক, যাকে আমরা দ্য ড্রিমার হিসেবে চিনি, শহরের রাস্তায় একা একা হাঁটে, যার কোনো বন্ধু নেই। তার সঙ্গে শুধু বই আর নিজের কল্পনা। এক রাতে সে দেখা পায় নাস্তেনকার। সে কাঁদছিল একজনের অপেক্ষায়, যে তার প্রেমিক, যে 1 বছর ধরে মস্কোতে আছে, ফিরে আসার কথা দিয়েছিল। 4 রাত ধরে ড্রিমার আর নাস্তেনকার কথা বলে, হাঁটে, একে অপরের কষ্টের গল্প শুনে। ড্রিমার তার প্রেমে পড়ে। শেষ রাতে নাস্তেনকাও প্রায় রাজি হয়ে যায় তার সাথে থাকতে। ঠিক তখনই তার পুরনো প্রেমিক ফিরে আসে আর নাস্তেনকা দৌড়ে তার কাছে চলে যায়। ড্রিমার একা থেকে যায়, যেমনটা সে সবসময়ই ছিল। এখন এটা যদি শুধু একটা প্রেমের গল্প হতো, তাহলে হয়তো আমরা আজ এই বইটা নিয়ে কথা বলতাম না। কিন্তু দোস্তোয়েভস্কি এখানে যেটা করেছেন সেটা অনেক গভীর। তিনি আসলে আমাদের দেখিয়েছেন একটা মানুষ কিভাবে তার মাথার ভেতর একটা আলাদা জগৎ বানায়, এবং সেই কল্পনা জগৎটা কিভাবে তাকে বাস্তবতা থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। আর সেই জগৎ যখন ভেঙে পড়ে, তখন কি হয়? চলুন বইয়ের ভেতরে ঢুকি। প্রথম প্রশ্ন, ড্রিমার কেন বারবার নাস্তেনকার কাছে ফিরে যায় যখন সে নিজেই জানে সে অন্য একজনকে ভালোবাসে? উত্তরটা লুকিয়ে আছে একটা জিনিসে, ন্যারেটিভ, গল্পে। মানুষ হচ্ছে গল্প বলা প্রাণী। আমরা সবসময় নিজেদের একটা গল্পে বসানোর চেষ্টা করি। একটা সম্পর্কের শুরুতে আমরা নিজেদের দেখি একটা রোমান্টিক হিরো হিসেবে, ক্যারিয়ারের শুরুতে নিজেকে দেখি সেই আন্ডারডগ হিসেবে যে একদিন সবাইকে ভুল প্রমাণ করে দেবে। খেয়াল করে দেখবেন, সফল মানুষরাও যখন তাদের নিজেদের গল্প বলে, শুনে এমনটা মনে হয় যেন এটা হওয়ারই ছিল, অথচ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা ছিল অনুশীলন, কিছুটা ভাগ্য আর কিছু সুবিধার মিশ্রণ। ড্রিমার নিজেকে দেখে একটা রোমান্টিক উপন্যাসের নায়ক হিসেবে। অপেক্ষায় আছে শেষ পাতার, যেখানে নাস্তেনকা হঠাৎ বুঝবে তার আসল ভালোবাসা কে, তার দৌড়ে আসবে তার কাছে। মজার ব্যাপার হলো, এটা প্রায় ঘটেও যায়, কিন্তু পরে বাস্তবতায় সে সব ভেঙে দেয়। কারণ রিয়েল লাইফ কোনো উপন্যাসের স্ক্রিপ্ট মেনে চলে না। এখন এটাকে আজকের প্রেক্ষাপটে ভাবুন, আমরা কতবার নিজের মাথায় এমন একটা সিনারিও বানিয়েছি, একটা ক্রাশ, একটা জব ইন্টারভিউ, একটা রিইউনিয়ন, যেখানে সবকিছু নিখুঁতভাবে আমাদের পক্ষে যাচ্ছে। আমরা সেই কথোপকথনগুলো মাথার ভেতরে বারবার রিহার্সেল করি, সেই মুহূর্তটা কল্পনা করি যখন সব ঠিক হয়ে যাবে। আর বাস্তবতা যখন সেই স্ক্রিপ্ট অনুযায়ী চলে না, তখন আমরা ভেঙে পড়ি। এই ভেবে না যে জিনিসটা খারাপ হয়েছে, বরং এই ভেবে যে
আমাদের গল্পটা মিথ্যে প্রমাণিত হয়েছে। দস্তয়েভস্কি এখানে যা দেখাচ্ছেন তা নিষ্ঠুরভাবে সত্যি। মহাবিশ্ব আপনাকে কোনো প্রতিশ্রুতি দেয়নি যে আপনি যাকে যাবেন সেও আপনাকে চাইবে। আমাদের মাথার গল্পগুলো কখনোই বাস্তবতাকে প্রতিফলিত করে না, কখনোই না। বৌদ্ধ দর্শনে একটা কনসেপ্ট আছে যেটা আমার খুবই প্রিয়, অ্যাটাচমেন্ট বা আসক্তি। আমরা মানুষ, জিনিস, সম্পর্ক এসবের প্রতি আসক্ত হই, কিন্তু সবচেয়ে বিপজ্জনক আসক্তি হলো সেই আসক্তি যেটা আমরা টেরই পাই না, আমাদের ভবিষ্যৎ নিয়ে এক্সপেকটেশনস। নাস্তেঙ্গা তার দাদির কাছ থেকে প্রায় বন্দি জীবন কাটিয়েছে। তার প্রেমিক তাকে প্রতিশ্রুতি দিয়ে গেছে সে ফিরে আসবে। প্রতি রাতে সে অপেক্ষা করে, আর প্রতি রাতে যখন সে আসে না তখন নাস্তেঙ্গা ভেঙে পড়ে, শুধু এই কারণে যে তার প্রত্যাশা বাস্তবতার সাথে মেলেনি। কিন্তু আসল বিপদ দেখা যায় ড্রিমারের মধ্যে। নাস্তেঙ্গা তাকে প্রথম দিনই বলে দেয় আমাদের মধ্যে বন্ধুত্ব হবে, প্রেম নয়। সে এমনকি তাকে কথা দিতে বলে যে সে প্রেমে পড়বে না। তারপরও ড্রিমারের মধ্যে একটা এক্সপেকটেশন তৈরি হতেই থাকে নিয়ন্ত্রণহীনভাবে। স্টোইক দার্শনিক এপিকটেটাস বলতেন, আমাদের সবচেয়ে গভীর সম্পর্কেও মনে রাখা উচিত যে এই মানুষটা আমাদের সম্পত্তি নয়। সে অসুস্থ হতে পারে, দূরে চলে যেতে পারে, অন্য কাউকে ভালোবাসতে পারে। এটা আমাদের অবাক হওয়ার কথা না, কিন্তু আমরা কি সত্যি কখনো ভেবেছিলাম যে এই মানুষটা কখনো চলে যেতে পারবে না? নাকি আমরা শুধু নিজের একটা কল্পনার সাথে এমনভাবে আটকে গিয়েছিলাম যে বাস্তবতাকে দেখতেই পাইনি? আপনি একবার ভাবুন তো, আপনি কতবার কষ্ট পেয়েছেন, শুধু এই কারণে না যে কেউ ইচ্ছাকৃতভাবে আপনাকে কষ্ট দিয়েছে, বরং এই কারণে যে আপনার মাথায় আঁকানো ছবিটা বাস্তবতার সাথে মেলেনি। একটা জব প্রমোশন যেটা আপনি ধরে নিয়েছিলেন আপনার হবে, অথবা একটা রিলেশনশিপ যেটা ধরে নিয়েছিলেন বিয়ে পর্যন্ত গড়াবে। এই ব্যথাগুলো অনেকটাই আসলে বাস্তবতা নয়, বরং আমাদের প্রত্যাশার ভাঙন। ড্রিমার হয়তো নাস্তেঙ্গার সাথে একটা গভীর সুন্দর বন্ধুত্ব তৈরি করতে পারত, যেটা তার সারা জীবনের ভালো লাগার জায়গা হতে পারত, কিন্তু সে একটা নির্দিষ্ট ভবিষ্যতের সাথে বিয়ে করে বসেছিল নিজের মাথার ভেতরে। আর তাই যখন বাস্তবতা ভিন্ন রকম হলো, সে সম্পূর্ণ ভেঙে পড়ল। এখন আসি সবচেয়ে গভীর জায়গায়, ইমাজিনেশন বা কল্পনা। ড্রিমার নিজেই নিজেকে বলে ড্রিমার। তার বেশিরভাগ সময় কাটে বাস্তবতার সাথে ইন্টারেক্ট না করে, বরং সে একটা কাল্পনিক জগৎ বানিয়ে সেখানে বাস করে। সে রাস্তায় হাঁটে, কিন্তু আসল শহরটা তার কল্পনার কুয়াশার ভেতর হারিয়ে যায়। সে একটা গোলাপি রঙের বাড়িকে নিজের বন্ধু ভাবে। সে নিজেকে সেই কল্পনা জগতের প্রধান চরিত্র ভাবে, যেখানে সবকিছু তাকে ঘিরে। কেন? কারণ বাস্তব জীবনে সে একজন সাধারণ যুবক যার তেমন কিছুই অর্জন নেই, কিন্তু কল্পনায় সে নায়ক। আপনি কি খেয়াল করেছেন, আজকের যুগে আমাদের কাছে পালানোর রাস্তা আগের চেয়ে অনেক বেশি। ফোন হাতে নিলে আমরা অন্য একটা জগতে হারিয়ে যেতে পারি। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে অন্যদের জীবনের হাইলাইট দেখি আর মাথার ভেতরে এমন একটা ভবিষ্যৎ বানাই যেখানে আমরাও সেরকম হয়ে উঠব। কিন্তু বাস্তবতার সাথে ইন্টারেক্ট করার বদলে আমরা কল্পনার জগতেই বেশি সময় কাটাতে শুরু করি, কারণ সেটা নিরাপদ, সেখানে কেউ আমাদের প্রত্যাখ্যান করে না। দার্শনিক কিরকেগর তার বিখ্যাত লেখা দ্য সিকনেস উনটু ডেথ এ বলেছিলেন, মানুষ তার নিজের দুঃখকে লুকাতে পারে একটা কাল্পনিক জগতে পালিয়ে গিয়ে। তারা সব সম্ভাবনার কথা ভাবতে থাকে যতদিন না সেই ইলিউশন আর ধরে রাখা যায় না, আর তখন সেই হোপলেসনেস এসে তাদের গ্রাস করে আরো বেশি শক্তি নিয়ে, কারণ সেটাকে এতদিন উপেক্ষা করা হয়েছিল। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং দ্বন্দ্ব আছে। এই বইটা নিজেই তো দস্তয়েভস্কির কল্পনার ফসল। তার ইমাজিনেশন না থাকলে আমরা এই বইটা পেতাম না। তাহলে ইমাজিনেশন কি খারাপ? না, কল্পনা মানুষের সবচেয়ে শক্তিশালী জিনিসগুলোর একটা। এটা দিয়ে আমরা শিল্প তৈরি করি, সমস্যার সমাধান করি, সহানুভূতি তৈরি করি। কিন্তু এই একই শক্তি আমাদের বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে। কল্পনা জীবনের একটা আনন্দ হতে পারে, কিন্তু বাস্তব জীবনের সক্রিয় বিকল্প কখনোই হতে পারে না। এবার একটা গভীর প্রশ্ন করি,
ড্রিমার কি আসলে নাস্তেঙ্কাকে ভালোবাসতো? আশ্চর্যজনকভাবে উত্তরটা পুরোপুরিভাবে না। 100 পাতার একটা বইয়ে ড্রিমার নাস্তেঙ্কার নাম উচ্চারণ করে 138 বার, মাত্র 4 রাত্রির পরিচয়। সে যা ভালোবাসতো নাস্তেঙ্কা নিজে সে ততটা নয়। তার প্রয়োজন ছিল কারো ভালোবাসার, এটা প্রমাণ করার জন্য যে সে একজন হিরো, যে কারো কাছে চাওয়ার যোগ্য। এটা একটা খুব গভীর মনস্তাত্ত্বিক প্যাটার্ন। আমরা অনেক সময় সম্পর্কে থাকি বা ভালোবাসা চাই, শুধু ভালোবাসার জন্য নয়, বরং নিজের সম্পর্কে একটা ধারণা রক্ষার জন্য। এই মানুষটা আমাকে ভালোবাসে মানে আমি ভালোবাসার যোগ্য। এই ধারণাটা আমরা রক্ষা করতে চাই, যদি সে সম্পর্কটা আমাদের কষ্ট দেয় তাও। জপল ছাত্র বলতেন, আমরা একা নিজেদের পরিচয় তৈরি করতে পারি না, সেটা অন্যদের দ্বারা কনফার্ম হতে হয়। কিন্তু এখানেই বিপদ, যদি আমরা নিজেদের সেলফ ইমেজ নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি, তাহলে আমরা নিজেকে জীবনের কেন্দ্রে বসিয়ে ফেলি, যেখানে প্রতিটা সম্পর্ক, প্রতিটা মানুষ শুধু নিজেকে ভালো লাগানোর একটা মাধ্যম মাত্র। নাস্তেঙ্কাও এর থেকে মুক্ত না। যখন সে ভাবে তার প্রেমিকার ফিরবে না, সে দৌড়ে ড্রিমারের বাহুতে চলে যায়। এটা প্রেম নয়, এটা নিজের সেলফ ইমেজ বাঁচানোর একটা চেষ্টা। 1 বছর ধরে সে নিজেকে দেখেছে এমন একজন মানুষ হিসেবে যাকে একজন সুদর্শন যুবক ভালোবাসে। সেই পরিচয়টা যখন হুমকির মুখে পড়ে, তখন তার আবার ভালোবাসা অনুভব করার প্রয়োজন হয় নিজেকে বাঁচানোর জন্য। বইয়ের শেষ লাইনটা, একটা পুরো মুহূর্তের সুখ কি মানুষের সারা জীবনের জন্য যথেষ্ট নয়? এই প্রশ্নের কোনো উত্তর দস্তয়েভস্কি দেননি, কিন্তু আমার মনে হয় এই প্রশ্নটার ভেতরে লুকিয়ে আছে বইয়ের সবচেয়ে গভীর সমালোচনা। আমরা রোমান্টিক ভালোবাসাকে জীবনের কেন্দ্রে বসিয়ে দিই, যেন এটাই একমাত্র জিনিস যেটা আমাদের জীবনকে অর্থপূর্ণ করে। প্রাচীন গ্রিকদের কাছে ভালোবাসার আরেকটি রূপ ছিল অ্যাগাপে। এটা একটা নিঃস্বার্থ, প্রায় আধ্যাত্মিক ভালোবাসা, যেমনটা একজন বাবা মা তার সন্তানকে দেয়। ড্রিমার এতটাই রোমান্টিক লাভের পেছনে ছুটেছে যে সে ভুলেই গেছে জীবনে আরো অনেক রকমের ভালোবাসা আছে যেটা তাকে অর্থ দিতে পারত। এটা আজকের সমাজেও ভীষণভাবে প্রাসঙ্গিক। আমাদের সমাজ, আমাদের সিনেমা, আমাদের গান সবকিছুই আমাদেরকে শিখিয়েছে রোমান্টিক লাভই হচ্ছে জীবনের সবচেয়ে বড় অর্জন। একটা দা ওয়ান খুঁজে পাওয়াই যেন জীবনের চূড়ান্ত লক্ষ্য। কিন্তু এই একমুখী চিন্তা আমাদের এমন সব সম্পর্ককে অবহেলা করতে শেখায়, বন্ধুত্ব, পরিবার, নিজের সাথে সম্পর্ক, যেগুলো হয়তো আমাদের জীবনে সমান বা তার চেয়ে বেশি অর্থ বহন করতে পারত। আমি যখন প্রথম হোয়াইট নাইটস পড়েছিলাম, আমি ভেবেছিলাম এটা কোনো দুঃখজনক প্রেমের গল্প, কিন্তু বছর পরে এখন মনে হয়েছে এটা আসলে একটা আয়না। এটা আমাদেরকে দেখায় আমরা কিভাবে গল্প বানাই, কিভাবে প্রত্যাশায় আটকে যাই, কিভাবে কল্পনায় আটকে যাই, আর কিভাবে ভালোবাসাকে ব্যবহার করি নিজেকে প্রমাণ করার জন্য। কিন্তু এই বইটা আসলে শুধু একটা সতর্কবার্তা নয়। ড্রিমার যখন নাস্তেঙ্গার চিঠি পড়ে, যেখানে সে লেখে সে অন্য একজনকে ভালোবাসে, সে তখন ভেঙে পড়ে না। সে তার জন্য সত্যিকারের সুখ কামনা করে, বিনিময়ে কিছু না চেয়ে। এটাই হয়তো এই বইয়ের সবচেয়ে সুন্দর মুহূর্ত। একজন মানুষ যে সারা জীবন নিজের কল্পনায় বেঁচেছে, শেষ পর্যন্ত শিখেছে নিঃস্বার্থভাবে ভালোবাসতে। তাই পরের বার যখন আপনি নিজেকে কোনো কল্পনার জগতে হারিয়ে যেতে দেখবেন, একটা ফিউচার যেটা এখনো ঘটেনি, একটা এক্সপেকটেশন যেটা হয়তো কখনো পূরণ হবে না, একটু থেমে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি বাস্তবতার সাথে বাঁচছি নাকি গল্পের সাথে? আপনার কি মনে হয়, ড্রিমার কি আসলেই অপটিমিস্টিক কিছু শিখেছিল, নাকি শুধু নিজেকে সান্ত্বনা দিচ্ছিল? কমেন্টে জানিয়ে যাবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, কারণ পরের ভিডিওতে হয়তো এমন কোনো বই নিয়ে কথা বলবো যেটা আমার মতো আপনার মাথায় আটকে যাবে।